হ্যালো, মোমেন্ট মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি আবার একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার মিনি ব্লগে তো তোমরা সবাই জানতেই পেরেছো যে এবার পুজোতে আমরা বাইরে বেড়াতে চলে গিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল অমৃতসর, মানালি আর তারপরে লাহুল ভ্যালি। সেখানকারই বিভিন্ন ছোট ছোট ভিডিও তোমাদের কাছে আমি ব্লগ আকারে নিয়ে আসবো। তাহলে চলো প্রথম এপিসোডটা শুরু করা যাক। এটা দুর্গাপুজোর পঞ্চমী অর্থাৎ 8ই অক্টোবরের ভিডিও, যেদিন আমাদের আসানসোল থেকে অমৃতসর যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছিল। আমরা দুদিন আগেই আসানসোল চলে এসেছিলাম। আমাদের আসানসোলের বাড়ি থেকে স্টেশনটা একেবারে কাছেই, ওই মিনিট 10 মতো পথ হবে। আমাদের ট্রেন ছিল দুপুর 2:50-এ দুর্গিয়ানা এক্সপ্রেস। আমরা বাড়ি থেকে 2টো নাগাদ বেরিয়ে একটা টোটো ধরে খুব সহজেই আসানসোল স্টেশন পৌঁছে গেছি। হাতেও যথেষ্ট সময় আছে, এখনো ট্রেন অ্যানাউন্স করেনি, তাই আমরা প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়েই অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে। যারা আসানসোল স্টেশন এসছো কোনো কর্মসূত্রে বা কাজের সূত্রে বা এদিকেই থাকো, তারা জানবে আসানসোল স্টেশন সবসময় সরগরম থাকে। আমি রাত 12টা, রাত 2টো, ভোর 4টে, ভোর 5টা বিভিন্ন সময় ট্রেনে চেপেছি বা ট্রেন থেকে নেমেছি। আসানসোল স্টেশন কখনো ফাঁকা, শান্ত, নিঝুম এমনটা দেখিনি। ভোর 4টেতে নামলেও মনে হয় বাবারে এখন বোধহয় সকাল 8টা বাজছে, এত লোকজন থাকে। যাক, ট্রেন মিনিট 15 মতো লেট ছিল, ওই 3টে 5 নাগাদ এসে পৌঁছালো। আমাদের থার্ড এসিতে টিকিট ছিল, আমরা সবাই চেপে গেছি। এখানে শুধু আমি, ন্যানো বা অনিমেষ নেই, আমাদের সাথে আরও অনেক দাদা দিদিরা এবং তাদের বাচ্চা বাচ্চারা চলেছে। সব মিলিয়ে প্রায় 17-18 জন। তাই আগামী দিনগুলোতে খুব আনন্দ হতে চলেছে এবং তাদের সবার সাথে আমি আগামী ভিডিওগুলোতে তোমাদের এক এক করে পরিচয় করিয়ে দেবো। আপাতত ন্যানোকে নিয়ে খুব একটা চিন্তার আমাদের ট্রেন জার্নিতে কিছু নেই, কারণ ন্যানো ট্রেন জার্নি করে যথেষ্ট অভ্যস্ত এবং ওভারনাইট ট্রেন জার্নিও করেছে এবং বাড়ির মতোই যেহেতু এদিক ওদিক চলাফেরা করতে পারে এবং বার্থে বেশ ভালো মতো ঘুমাতে পারে, তাই ওর খুব একটা অসুবিধা হয় না। বরাকর নদী পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। সেদিনটাতে আর সেরকমভাবে বিশেষ কিছু হয়নি, দুপুরবেলা চেপেই ছিলাম, রাতে ঘুমটুম ভালো মতোই হয়েছে এবং এটা পরের দিন সকালের ভিডিও, যখন আমরা ইউপির ওপর দিয়ে চলেছি। ইউপি যথেষ্ট বড় স্টেট আমরা জানি এবং সারাদিনটা প্রায় পুরোই লেগে যায় ইউপি পার হতে হতে। এমনিতেও আমরা অনেকজন মিলে এসছি, তাই ট্রেনে বোর হবার খুব একটা ব্যাপার নেই। সবাই মিলে গল্প, আড্ডা, গুজব, খাওয়া দাওয়া করে বেশ ভালোই সময় কাটছে। ন্যানোরও খুব মজা হয়েছে, এতগুলো লোকজনকে একসাথে পেয়েছে। ওর মানির সাথেও, দাদানের সাথেও অনেকটা সময় কাটাতে পারছে। এখানে তো আরও অনেক দাদান আছে। এখানে সানি দাদা, জনি দাদা, শ্রেয়ান দাদা, ভপু দাদা, মেনে দিদি। আর শ্রেয়ান দাদা, জনি দাদার বয়সটা ওর বয়সের একটু কাছাকাছি, তাই ওদের সাথেই ওর জমছে ভালো। ওরা চেস খেলছে, ওরও চেস খেলা দেয়। ও তো এর আগে চেস বোধহয় চোখেই দেখেনি। ও গুটিগুলো সাজিয়ে তাতেই বেশ আনন্দ পাচ্ছে। যাক, ট্রেনও খুব ভালো চলেছে। আমরা আজকে সব ট্রেনের খাবারই খেয়েছিলাম। ট্রেনের খাবার যদিও খুব একটা ভালো ছিল না। ট্রেন আমাদেরকে সময় মতোই 5টা 20 নাগাদ অমৃতসর স্টেশনে নামিয়ে দিল। এটাই ট্রেনের লাস্ট স্টপেজ, তাই তাড়াহুড়ো করে নামারও কিছু নেই। আমরা ধীরে সুস্থে সবাই মিলে নামছি, অনেকজন আছি এবং লাগেজগুলো আমাদের ধীরে সুস্থে এক এক করে নামানো হচ্ছে। আমরা স্টেশনের একদম কাছেই আছি, স্টেশন থেকে জাস্ট বার হয়েই আমাদের হোটেল, তাই এখান থেকে গাড়ি ভাড়া করার আর কোনো ব্যাপার নেই। আমরা প্রথমে কুলি দেখছিলাম, তারপরে সেই প্ল্যানটাও ড্রপ করে দিয়েছি। যা লাগেজ আছে আমরা নিজেরাই মোটামুটি সব ক্যারি করে নিতে পারবো, তাই লাগেজপত্র নিয়ে এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাব। আমরা আছি অমৃতসর স্টেশনের ব্যাক সাইডটা, অর্থাৎ দুর্গিয়ানা মন্দিরটা যেই দিকে সেই দিকে। দুর্গিয়ানা ট্রাস্ট, মন্দির ট্রাস্ট কমিটির দুর্গিয়ানা গেস্ট হাউস। আপনারা কেউ যদি অমৃতসর আসছেন তাহলে অবশ্যই এই জায়গাটাকে কনসিডার করতে পারেন। স্টেশনের একদম কাছেই, একদম স্টেশন থেকে বার হয়েই দেখতে পাবেন। খুব ভালো প্রপার্টি, থাকার খুবই সুব্যবস্থা। শুধু এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়াটা আপনাকে বাইরে করতে হবে। আমরা চলে এসেছি এবং এখনো বেশ বিকেলের আলোটা ভালোই আছে। আর এই দেখুন, এই হচ্ছে দুর্গিয়ানা যাত্রী নিবাস, যেখানে আমরা আগামী দুদিনের জন্য থাকবো। আমরা ছিলাম দোতলায়, যেখানে 102 নম্বর রুমটা আমাদের ছিল। আগামী দুদিন আমি থাকবো, সুতরাং আপাতত কয়েক ঘন্টার মধ্যেই আমি সব ঘর এলোমেলো অগোছালো করে ফেলবো, জিনিসপত্র বার করে। তার আগে চলুন চট করে আপনাদের রুম ট্যুর দিয়ে দিই। বাঁদিকে দেখলেন কাবার্ড, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর ওইদিকে আছে একটা কিং সাইজ বেড, আর মাঝে একটা টেবিল আর 2টো চেয়ারও আছে, আর এসি আছে। এটা এসি রুম, এখানে সব রুমগুলোই এসি রুম। টিভি ছিল, তবে আমাদের টিভিটাই স্পেশালি কিছু প্রবলেম ছিল, চললো না। আমরা রুম সার্ভিস রেখেছিলাম, ওরা বললো যে বোধহয় কেবেলে বা টিভিতেই কিছু প্রবলেম আছে। বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়েস্টার্ন টয়লেট, আর 24 ঘন্টা এসি, গিজারে গরম জল আসছিল। সুতরাং খুবই ভালো ব্যবস্থাপন্ন, কোনো অসুবিধাই হয়নি। রুম সার্ভিসও খুব ভালো ছিল, যখন যে দরকারের জন্য ডাকছিলাম ওরা আসছিল এবং খুব ভালো ব্যবহারও ছিল।
খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি গোল্ডেন টেম্পল দেখতে যাব বলে। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, একটা রেড মিডি ড্রেস আমি আজকের জন্য চুজ করেছি। সিম্পল রেখেছি, দুটো হুপ ইয়াররিংস পরেছি আর একটা ঘড়ি পরে নিয়েছি, আর বেশি কিছু সাজগোজের প্রয়োজন নেই। আর ন্যানো একটা প্লেন টি শার্ট পরে নিয়েছি। তাহলে আমরা সবাই রেডি, চলুন বেরিয়ে পড়া যাক। আর এই দেখুন, এই কয়েক ঘন্টাতেই আমি মোটামুটি সব বারটার করে রুম মোটামুটি অগোছালো করে ফেলেছি। এই হচ্ছে আমার রুমের অবস্থা এখন। যা হোক, চলুন জানলা দিয়ে আপনাদেরকে একটু সন্ধ্যার অমৃতসরটা দেখাই। আর 5টা অন্যান্য শহরের মতোই এই শহরটা, আর এখানেও টোটোর রমরমা। এখন তো আপনি কোথায় আছেন, দিল্লি না দেরাদুন না কোথায় বুঝতে পারবেন না, সর্বত্র টোটো। টোটো চলে না বোধহয় এমন কোনো জায়গা নেই। যাক, আমরা চলুন তাহলে এবার রওনা দিই। আমরা আপাতত হোটেলের বাইরে চলে এসেছি এবং এখান থেকে গোল্ডেন টেম্পল কাছেই, টোটো করেই যাওয়া যাবে। আমরাও সেই টোটোতেই যাব এবং টোটোগুলো পার পারসন 20 টাকা করে ভাড়া নেবে। টোটো চেপে আমরা অমৃতসর মন্দিরের দিকে রওনা দিলাম এবং এই টোটোটা আমাদেরকে নামিয়ে দেবে পার্টিশন মিউজিয়ামের সামনে। যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট অত দূর অবধিই যায়, ওখান থেকে আপনাদের আরও যে স্পটগুলো আছে সেগুলো হেঁটেই যেতে হবে। এবং পার্টিশন মিউজিয়ামের সামনে আমাদেরকে যখন নামিয়ে দিল, এই দাদা তখন এসে ন্যানোকে এবং বাকি আরও সবাইকে, বিশেষ করে যারা ছেলে ছিল, আমরা সব মেয়েরা মাথায় ওড়না নিয়েই গেছিলাম, তাদের সবাইকেই মাথায় ব্যান্ডানাগুলো বেঁধে দিল, যেটা ওদের বাঁধতে হয় গুরুদুয়ারাতে ঢোকার আগে, এবং 10 টাকা করে নিচ্ছিল। আপনারা চাইলে এখানে নাও বাঁধতে পারেন। আমি পরে দেখলাম ওদের গুরুদুয়ার বাইরেই ঝুড়িতে প্রচুর এরকম ব্যান্ডানা রাখা আছে, সেখানে সবাই বেঁধে ঢুকছে এবং আসার সময় আবার খুলে রাখছে। আর মাত্র 10 টাকার ব্যাপার, আপনার যদি মনে হয় কোনো গরিব মানুষের হেল্প হয়ে যাবে তাহলে আপনি বেঁধেও নিতে পারেন। পার্টিশন মিউজিয়ামটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল, দেখতে খুব ভাল লাগছিল। তবে সন্ধ্যা হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা ভিতরটা আর ঘুরে দেখতে পারিনি। বাইরে থেকে দেখে নিয়েই আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে ওই মিনিট 7-8 মতো হেঁটে যেতে হচ্ছিল। তবে রাস্তাটা খুবই সুন্দর, এত ওয়েল মেনটেন, এবং চারিদিকে দোকানগুলো খুব সুদৃশ্যভাবে এবং সুশৃঙ্খলভাবে সাজানো। এমনি নয় যে এখানে একটা রোড সাইড স্টল, ওখানে একটা রোড সাইড স্টল, এরকম কোনো ব্যাপার নেই। পাহাড়ি শহরগুলোতে যেমন ওয়েল অর্গানাইজড মল রোড থাকে, সেরকম খানিকটা ব্যাপার বলতে পারেন। বেশ ভালো লাগছিল এখান দিয়ে হেঁটে যেতে। আমার না বেশ একটা বিদেশি শহরের যেমন ছবি দেখি, ভিডিও দেখি, সেরকম একটা বেশ ফিল আসছিল। চারিদিক দেখতে দেখতে এবং সবাই মিলে গল্প করতে করতে আমরা মূল মন্দিরের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেছি। এবং এখানে এসে দেখছি মন্দিরটা একটা বিশাল চত্বর জুড়ে অবস্থিত। প্রথমেই বাঁদিকে রয়েছে জিতো রাখার ব্যবস্থা এবং এখানে সব কিছুই বিনামূল্যে। তারপর হাত ধোয়ার ব্যবস্থাও ছিল, সেখানেও যথেষ্ট পরিমাণে সাবান রাখা আছে, সব কিছু অত্যন্ত সুব্যবস্থা। এরপর পা ধুয়ে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং প্রথমবার তাকে যখন দর্শন করলাম, সত্যি সে দৃশ্য ভোলবার নয়, অপূর্ব লাগছিল। জানেন তো, এই স্বর্ণ মন্দিরের প্রকৃত নাম কিন্তু হরমন্দির সাহিব, যার অর্থ ঈশ্বরের বাসস্থান। কিন্তু পরবর্তীকালে 1830 সাল নাগাদ যখন রঞ্জিত সিং এই মন্দিরটি পুরো সোনায় মুড়ে দেন, তারপর থেকে লোকের মুখে মুখে এটি সোনার মন্দির বা স্বর্ণ মন্দির নামে পরিচিত হয়। এবং এর ভিতরেই তাদের মূল ধর্মগ্রন্থ রাখা আছে, যেটাকেই তারা ভগবান হিসাবে পূজা করে। এবং সেই ধর্মগ্রন্থটা কিন্তু আবার রাতের বেলা পালকি করে সাচখন্ড নামে একটা কক্ষ আছে, সেই কক্ষতে আবার এনে রাখা হয়, আবার ভোর 5টার সময় সেটা মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। এবার এখানে গিয়ে এসব কিছু জানতে পারলাম। যাক, আমরা প্রথমে প্রবেশ করেই জলাশয়ের এপার থেকেই দেখে নিলাম মন্দিরটা। জলাশয়ে কিন্তু মেয়েদের এবং ছেলেদের আলাদা স্নানের ব্যবস্থা আছে, স্নান করার জায়গা আছে, এবং অনেক জায়গায় মাছ ছাড়াও আছে। এবং এমনি কথিত আছে যে ওই কমলা কালারের যে মাছগুলো আছে তাদের মধ্যে একজন নাকি নাকে নথ পড়া, সেই নথ পড়া মাছটিকে দেখতে পাওয়া নাকি খুবই সৌভাগ্যের ব্যাপার। যাক, অত সৌভাগ্য আমাদের হয়নি, আর আমরা তো এমনিই মাছগুলো দেখতে পেলাম। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, যে আপনারা দেখছেন যে আমি একটা রেড মিডি কালারের ড্রেস পরে এসেছিলাম, কিন্তু তার নিচে কোনো প্লাজো বা পায়জামা বা লেগিংস জাতীয় কিছু পরিনি। তাই যখন জুতো রাখতে গেলাম, ওরা আমাকে জানালো যে নিচে কিছু না থাকায় এই ড্রেসটা পরে ভিতরে প্রবেশ করা যাবে না। শেষে ওরাই আমাকে একটা প্লাজো দিল এবং সেটা পরেই আমি ঢুকেছিলাম এবং পরে ফেরত দিয়ে দিয়েছিলাম। এবং ওখানে জলাশয়টার চারদিকে প্রচুর রক্ষী ছিল, যারা মাথার একটু ওড়না সরে গেলে বা ছেলেদের ফেটটিটা না থাকলে বারবার বলছিল যে ভালো করে মাথায় নিয়ে নিন। তাই এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এবার আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে মূল মন্দির দর্শন করার জন্য আপনাদেরকে লাইন দিতে হবে। অমৃতসর মন্দিরে কিন্তু সারা বছরই এই রকমই জনসমাগম হয়ে থাকে, ওখানকার লোকেদের থেকে আমরা জানলাম। তাই লাইন একটু পড়বে, কিন্তু ভয় পাবেন না। লাইন দেখে লাইনে দাঁড়িয়ে পড়বেন, খুব ভালোভাবে সুষ্ঠুভাবে দর্শন হয়ে যাবে। আমাদেরও আধ ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেছিলো। এবং
বেরোবার পথে দেখবেন 2-3 জায়গায় কাড়া প্রসাদ দেওয়া হচ্ছে। এই প্রসাদের স্বাদ অবশ্যই গ্রহণ করবেন, আমাদের সবারও খুব ভালো লেগেছে। এবং ওই প্রসাদ খেয়েও হাত ধোয়ার বিভিন্ন জায়গা আছে, এবং সেই প্রসাদ খেয়ে এবার আমরা চললাম লঙ্গারখানায়। যখন স্বর্ণ মন্দির এসছি, লঙ্গার তো খেতেই হবে। লঙ্গারেরও ব্যবস্থা খুব ভালো, এবং শুনলাম এখানে রোজ 50 থেকে 60,000 মানুষ নাকি রোজ লঙ্গার খায়। এখানে লঙ্গার খেয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আজকের মতো তবে এটুকুই। এরপরে অমৃতসরে কী কী করলাম পরের ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, বাই।